এক ফুলে বাগান সুন্দর হয় না। সত্যি কথা, এটার আমি আর কোনো ভবিষ্যৎ দেখছি না। পেছন দিকে হাঁটে কে? শুধু ভূতেরা হাঁটে, তাদের পা নাকি পেছন দিকে থাকে। আমার নিজের কোনো জমি নেই, কোনো বাড়ি নেই, কোনো ফ্ল্যাটও নাই, কিন্তু আমার একটা নৌকা আছে। এই সময়ও আপনি সিনেমা বানাচ্ছেন, কখনো ক্লান্তি আসে না? আসলে আর তো কোনো কাজ পারি না। তানভীর ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের গল্পে। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। কেমন যাচ্ছে এই সময়টা আপনার? ঠিক আছে। এখন আমরা ছবির প্রস্তুতি নিচ্ছি। আমরা এই স্বজনবাদী এরভাট করবো এই শীতে। এটা এছাড়া আমাদের দুটো প্রামাণ্যচিত্রের কাজ চলছে। একটা হচ্ছে যোগেন্দ্রনাথের করে, একটা হচ্ছে ধলেশ্বরী নদী নিয়ে। এগুলো নিয়ে আমরা একটু ব্যস্ত আছি। আমি শুরুতেই যে বিষয়টা জানতে চাই যে সম্প্রতি সময়ে একটা বিষয় নিয়ে আমরা সামাজিক মাধ্যমে বেশ কিছু আলোচনা দেখলাম। বাংলাদেশ বিমানে তো আসলে বিভিন্ন ধরনের সিনেমা দেখানো হয়, দেশি বিদেশি অনেক সিনেমা দেখানো হয়। তো একটা সেগমেন্ট তো থাকে আমাদের বাংলাদেশি সিনেমা দেখার, বিশেষ করে আমাদের বাংলাদেশি দর্শকের জন্য। তো দীর্ঘ সময় ধরে তো আপনার সিনেমা দেখানো হচ্ছিল। প্রথমে দেখলাম যে আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সিনেমাগুলো ছিল সেগুলো দেখানো বন্ধ হলো। পরবর্তীতে লালন, যে বিশ্ব মানবতার কথা বলে, সেই লালনকে নিয়ে আপনার প্রামাণ্যচিত্র এবং আপনার যে দুটো সিনেমা ছিল দুটোই তো দেখানো বন্ধ করলো। তো এই বিষয়টা নিয়ে আসলে এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়াটা কি? আসলে প্রতি বছর বাংলাদেশ বিমানের সঙ্গে আমার একটা চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতে ওরা আমার এক সময় তো 7-8টা ছবিও দেখিয়েছে, অনেক বছর ধরেই হয়ে আসছে। এবং এর মধ্যে আছে মুক্তিযুদ্ধের ছবি, নদীর নাম মধুমতি, জীবনধুলি, 1971, এইসব ছবি, রাবেয়া, বা দেশভাগে যেসব ছবি আমার আছে, চিত্রা নদীর পারে, হ্যাঁ, তারপরে সীমান্ত রেখা ইত্যাদি। শুধু কাহিনী না, কাহিনী চিত্র না, প্রামাণ্যচিত্র ওরা দেখাতেন, আমি তার জন্য খুবই কৃতজ্ঞ। ওরা আমার প্রামাণ্যচিত্র অচিন পাখি, বনযাত্রী, 1971 তো বললাম, বা দেশভাগের উপরে সীমান্ত রেখা, এসব ছবি দেখাতেন। এই গত বছর জুলাই আগস্টের পর থেকে ওরা আর মুক্তিযুদ্ধের ছবিগুলো আর দেখাচ্ছেন না। হ্যাঁ, এমনকি দেশভাগের ছবিগুলো আর দেখাচ্ছেন না। সেক্ষেত্রে 4টি ছবি ওদের কাছে ছিল, লালন কাহিনী চিত্র, আর একটা লালন ফকিরের উপর আমার একটা ডকুমেন্টারি ছবি আছে, প্রামাণ্যচিত্র অচিন পাখি নামে এটি। আর সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল সলিনী আমি একটি ছবি করেছিলাম, সেটা ছিল। এবং সুন্দরবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র, বনযাত্রী। আমার সাথে তো প্রত্যক্ষভাবে যোগাযোগ হয় না, যারা আমার পক্ষে কাজটা করতেন তারা আমাকে জানিয়েছেন যে লালন এবং অচিন পাখি এবং লাল সলি ছবিটা বাংলাদেশ বিমান এখন আর দেখাচ্ছে না, কেবল বনযাত্রী ছবি তাদের কাছে আছে। এটাই আমি জেনেছি আর কি। মানে কেন দেখাচ্ছে না সেই বিষয়ে কি আপনি কখনো জানতে চেয়েছেন? আসলে খুব সম্প্রতি ঘটনা ঘটেছে তো, আর যেটা বললাম আমার সঙ্গে তো প্রত্যক্ষ যোগাযোগ হয় না, আর ওরা আমাদের কিছু জানায়ও নি, কোনো চিঠি টিঠি দেয়নি, দিলে আমি অবশ্যই জবাব। মানে যে 4টি সিনেমা আপনার দেখানো হতো প্রামাণ্যচিত্র সহ, সেগুলো তো আপনার সঙ্গে একটা চুক্তি হয়। তো এখন যে দেখানোটা বন্ধ করলো, মানে আপনার কি চুক্তিটা শেষ হয়ে গেছে, নতুন করে চুক্তি করতে হবে, বিষয়টা কেমন? না, নতুন করে কোনো চুক্তি করেনি, তবে চুক্তি করার সময় চলে আসছে। এই নভেম্বর ডিসেম্বরের সময় চুক্তি হয়। আমি অপেক্ষা আছি নতুন বছর কি হয় দেখার জন্য। আমরা কিন্তু সামাজিক মাধ্যমে আসলে এই বিষয়টা নিয়ে দেখলাম যে অনেকেই কিন্তু বলছেন তারা ফ্লাইটে যখন যায় তখন এই ধরনের সিনেমাগুলো দেখতে চায়। তো আমরা কি আবারও আশা করতে পারি যে এই সিনেমাগুলো আবারও দেখানো হবে বাংলাদেশ বিমানে? আমি তো খুবই আশা করব, কারণ লালন ফকির তো আমাদের সংস্কৃতির কি বলবো, আত্মাই বলবো না। বাংলার বাউল গান তো আমাদের কয়েকশো বছর ঐতিহ্য, এবং শুধু বাংলা না, লালন তো বিশ্বজনীন, তার মানবতাবাদের বাণী তো সবার জন্যই। এগুলো তো ইংরেজি সাবটাইটেল ছবি, অন্য দেশের যাত্রীরাও দেখতে পারবে, এবং তাতে আমাদের সংস্কৃতির প্রচারও হবে। তারা বুঝবে যে বাঙালি জাতি, আমরা সমৃদ্ধ একটা জাতি সংস্কৃতিতে, তাই না দেখানোটা খুবই দুঃখজনক। আর লাল সালের সম্বন্ধে আমি কী বলবো, লাল সালে তো সবাই জানেন, এটা খুবই একটা জনপ্রিয় উপন্যাস। এটা ইউটিউব ভিউ আমি শুনেছি প্রায় 4 মিলিয়ন হয়েছে। তো এই ছবি বিটিভিতে না দেখানোর, মানে বাংলাদেশ বিমানে না দেখানোর কী আছে, আমি এটার কারণ ঠিক বুঝতে পারি না। আর তার উপর এবছর থেকে কিন্তু জাতীয়ভাবে লালন উৎসব পালন করা হচ্ছে সারা দেশে। ঠিক এই সময়টাতে এসে
যখন লালনটাকে বাংলাদেশ বিমান থেকে দেখানো বন্ধ করছে, তো এইটা কি আসলে কোনো উদ্দেশ্য থাকতে পারে? খবরের কাগজে পড়েছি, সামাজিক মাধ্যমে দেখেছি যে বিভিন্ন জায়গায় মাজার টাজারে হামলা হয়। লালনরা তো ধরুন মারফতি ঘরানার সুফি বা ফকির বাউল, তো হতে পারে যে যারা শাসন ক্ষমতায় আছেন তারা হয়তো তাদের দর্শনটা পছন্দ করেন না। তো সেটা একটা জিনিস, একটা সমাজে নানা রকম মানুষ থাকবে, নানা রকম দর্শন থাকবে, তাতে অসুবিধা নাই। কিন্তু আরেকজনের দর্শনকে আমি জোর করে বন্ধ করে দেবো প্রচার, এটা তো ঠিক গণতন্ত্রের ভাষা না আর কি। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের এটা কি বলবো, যদি বলি স্পিরিট, সেটাও না। হ্যাঁ, বিশেষ করে এগুলো বাঙালি সংস্কৃতির তো খুব মানে নিগুড় জিনিস, খুবই আপন জিনিস। লালন ফকির, বাউল গান বা লাল ছলির মতো উপন্যাস বা সৈয়দ ওলিউল্লাহ, ওই মাপের একজন সাহিত্যিক, বিশ্বমানের একজন সাহিত্যিক। তো তাদের কাজ যদি না দেখানো যায় সেটা তো দুঃখজনক। আচ্ছা, একটু আগে আপনি কথা প্রসঙ্গে একটা ভিউয়ের কথা বললেন যে এত মিলিয়ন ভিউ হয়েছে। তো আমরা অনেক কাজ দেখি আসলে সেগুলোর গুণগত মান এবং কি মেসেজ আছে, বিশেষ করে আপনাদের সময়ের যে সিনেমাগুলো আছে, দেশভাগ বলেন বা এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে সিনেমাগুলো আছে, সেগুলোর কিন্তু এক ধরনের একটা কোয়ালিটি নতুন প্রজন্মের কাছেও আছে এবং সেগুলো অনেকে অনুসরণ করছে। তো এই সময়টাতে এসে যখন দেখেন আসলে ভিউ নিয়ে খুব প্রকটভাবে সবাই হামলে পড়ে, এই জিনিসটা আসলে কেমন লাগে আপনার কাছে? আমিও যে খুব মনে করি না যে ভিউ বেশি হলে সেই জিনিসটা ভালো, এরকম না। আমি জাস্ট একটা কথা প্রসঙ্গে বললাম যে এগুলো জনপ্রিয়, ফলে কিভাবে বন্ধ করবে? আর বিমানে আর কতজন মানুষ দেখে, চড়ে, কিন্তু ইউটিউবে তো লক্ষ লক্ষ মানুষ দেখছে। ফলে আপনি লাল সালু তো আর নিষিদ্ধ করতে পারবেন না, বা লালনকে তো আর নিষিদ্ধ করতে পারবেন না। মানুষের কণ্ঠে কণ্ঠে তার গান আছে লক্ষ লক্ষ মানুষের, সেটা সেই অর্থে আমি ভিউয়ের প্রসঙ্গটা বলেছিলাম। আমি মনে করি না যে জনপ্রিয়তা বা ভিউ বেশি মানেই সেটা উন্নত কিছু, তা না। বরং অনেক ভালো শিল্প, ভালো সিনেমার হয়তো অত ভিউ নাই, আমাদের কোনো ছবি আছে হয়তো অত ভিউ নাই, কিন্তু আমি বুঝতে পারি তো সেগুলো ভালো ছবি। আমার বা আমার সহকর্মীদের অনেক ছবি আছে, আমার বন্ধুদের। তো ভিউটা কোনো বড় মাপকাঠি না। বর্তমান সময় যদি আমরা চিন্তা করি, এই প্রেক্ষাপটে আমাদের সংস্কৃতির বিকাশে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা যেভাবে আসলে আমাদের বর্তমান সময়টা আমরা পার করছি, এই সময়টা সংস্কৃতির জন্য আপনার কি মনে হয় যে কতটা সুফল বা কতটা হুমকির? আপনি ঠিক এই সময়টা বলেন, তো আমি বলবো বাংলাদেশ তো এখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কোনো স্বাভাবিক সময় নয়। আমাদের যে সরকার আছে সেটাও তো একটা অস্থায়ী, এখন তো কোনো কিছু স্থায়ী কিছু নয়, একটা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে। ফলে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমি একজন শিল্পী হিসেবে বলতে পারি, আমার নিজের অভিজ্ঞতায়, আমার চারপাশে অন্য যারা বিভিন্ন শিল্প মাধ্যমে কাজ করছেন, এই সময়টা বা এই সরকারটা সংস্কৃতি বান্ধব নয়। এবং সংস্কৃতির জন্যে যে প্রধান সংস্কৃতির একটি উপাদান হচ্ছে পরমত সহিষ্ণুতা। ভিন্ন মত থাকবে, সেটা ধারণ করা। সমাজে নানা রকম মানুষ থাকবে, নানা রকম দর্শন থাকবে। আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে এক ফুলে বাগান সুন্দর হয় না। একটা বাগান করতে গেলে আপনাকে নানা রকম ফুল থাকতে হবে, গোলাপ, রজনী, জবা ইত্যাদি। তো তেমনি একটা সংস্কৃতিও তাই, নানা রকম সঙ্গীত থাকবে, নানা রকম সিনেমা থাকবে, নানা রকম নাটক থাকবে। আপনি যদি ঠিক আপনার যেগুলো পছন্দের সেগুলোর বাদে অন্যগুলোকে না করে দিতে চান, তাহলে ওই এক ফুলের বাগান হবে এবং সেটা কেউ সুন্দর কিছু হবে না। তাহলে যদি এক কথায় জানতে চাই যে আমাদের সাংস্কৃতিক অভিযাত্রা এখন কোন দিকে যাচ্ছে? সত্যি কথা বলতে একটু পশ্চাৎমুখী, একটু পেছন দিকে যাচ্ছে। আমরা তো 2025 সালে বাস করছি, একবিংশ শতাব্দীর নাগরিক আমরা, কিন্তু আমাদের এখানে একটু পশ্চাৎপদতা, ধর্মীয় পশ্চাৎপদতা, যেসব জিনিস আমরা পার হয়ে এসেছি, যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা দীর্ঘ লড়াই পাকিস্তান আমলে করে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছিলাম। হ্যাঁ, তো সেগুলো থেকে আস্তে আস্তে আমরা তো আবার পিছন দিকে আবার হাঁটছি মনে হচ্ছে। এটা ভালো না। পেছন দিকে হাঁটে কে? শুধু ভূতেরা হাঁটে, তাদের পা নাকি পেছন দিকে থাকে। আর যাদের কোনো মতলব থাকে, যারা আধুনিক মানুষ, যারা দেশপ্রেমিক মানুষ, তারা তো চাইবে দেশটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে। যেই সময় আমরা পার হয়ে এসেছি আবার যদি সেটা পেছন দিকে যায়,
সেটা ভালো হবে না। একজন কালোত্তীর্ণ ফিল্ম মেকারকে তার সময়, সমাজ, রাজনৈতিক অবস্থান, বাস্তবতা এগুলো প্রভাবিত করে, নাকি শুধুই তার মনের ফ্যান্টাসি কাজ করে? নানা রকম ফিল্ম মেকার আছে, তো আমার মনে হয় দুটোই করে। তো যারা একটু বাস্তববাদী ফিল্ম মেকার, যারা তাদের শিল্পে সমাজ জীবনের, বাস্তব জীবনের প্রতিফলন দেখতে চান, এরকম ফিল্ম মেকার পৃথিবীতে অসংখ্য আছে। তারা পরিপার্শ্ব, সমাজ, রাজনীতি, হিউম্যান কন্ডিশন বলতে যা বোঝায়, মানুষের অবস্থা, এগুলো তাদের ছবিতে প্রতিফলিত হয়। আবার অনেক রকম ফিল্ম মেকার আছেন, তাদের মধ্যেও খুব বিখ্যাত কালোত্তীর্ণ চলচ্চিত্র নির্মাতা আছেন, যারা তাদের মনোজগতে বা অবচেতন মানে যেগুলো ঘটছে সেগুলো তুলে ধরতে চান পর্দায়। তো কোনোটাতে কোনো দোষ নেই, দুইভাবেই আপনি শিল্প সৃষ্টি করতে পারেন, দুভাবেই অসাধারণ ভালো ভালো চলচ্চিত্র তৈরি হয়েছে। তো আমার নিজের কথা যদি বলেন, আমি হয়তো প্রথম ঘরানাটাই হয়তো আমার মধ্যে বেশি কাজ করে, সমাজ, রাজনীতি, ইতিহাস, বা আমি চারপাশে যা দেখেছি, উপলব্ধি করেছি, সেগুলো তুলে ধরাতে হয়তো বেশি চেষ্টা থাকে। আমরা সবসময় সব কিছুকে টাকা দিয়ে বিচার করতে চাই। সিনেমার না হয় একটা অঙ্ক আমরা বোঝাতে পারি, কিন্তু একটা দেশের কালচার, একটা দেশের হেরিটেজ কিভাবে আসলে ভ্যালু অ্যাড করে? এই জন্যই তো এগুলিকে বলে অমূল্য। আপনি কোনো মূল্য দিয়ে আপনি লালনের গানকে মাপতে পারবেন, রবীন্দ্রনাথের গানকে আপনি কোনো অর্থ দিয়ে মাপতে পারবেন? এগুলোর কোনো মূল্য হয় না, সেই জন্যই বলে অমূল্য। সংস্কৃতি হচ্ছে কি, শিল্প সংস্কৃতি, এগুলো একটা মানুষের, মানব সভ্যতার শ্রেষ্ঠ সৃষ্টি, সেরা জিনিস। এবং একটা সমাজ কতখানি সভ্য হয়েছে সেটা তো বোঝা যায় তার শিল্প সংস্কৃতির মান দেখে। ওই জিডিপি দিয়ে ঠিক বোঝা যায় না। পৃথিবীর অনেক দেশের জিডিপি অনেক উঁচু, মধ্যপ্রাচ্যে অনেক দেশ আছে যারা অনেক জিডিপি আমাদের চেয়ে অনেক বড়, উঁচুতে, কিন্তু তারা যে আমাদের চেয়ে বেশি সভ্য এটা মনে করার কারণে আমাদের জিডিপি তো অনেক কমই বরং। তো সেই জন্যে ওটা পার ক্যাপিটা ইনকাম, জিডিপি, অর্থের মূল্য, এগুলো দিয়ে শিল্প সংস্কৃতি বিচার করা যায় না, এর মানদণ্ড একেবারেই আলাদা। আপনার প্রায় সিনেমায় নদীর প্রসঙ্গ চলে আসে, চিত্রা, রূপসা। তো একটু যদি জানতে চাই আসলে নদীর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন, এবং নদী আপনার একটা নির্মাণের উপজীব্য কিভাবে হলো? আসলে আমাদের এটা তো নদীমাতৃক দেশ, আমাদের বাংলাদেশ। প্রতি 5-10 কিলোমিটার গিয়ে যেতেই আপনি একটা নদীর মুখোমুখি হবেন। পৃথিবীর কয়েকটি সর্ববৃহৎ নদী তো আমাদের এই এই বদ্বীপের মধ্য দিয়ে এই সাগরে গেছেন। আর আমার নিজের ব্যক্তিগত কথা যদি বলেন, নদী আমাকে আকর্ষণ করে। সেটা বুঝবেন এ থেকে যে আমি প্রায় নদীতে যাই, নদীতে থাকি। আমার নিজের কোনো জমি নেই, কোনো বাড়ি নেই, কোনো ফ্ল্যাটও নাই, কিন্তু আমার একটা নৌকা আছে, হ্যাঁ, একটা হাউস বোট আছে, ধলেশ্বরী নদীতে থাকি। তো আমি নদীতে অনেক থাকি, তাতে বুঝতে পারছেন নদীর প্রতি আমার আকর্ষণ। তো এটা আমি ভেবেছি, অন্যরাও আমাকে প্রশ্ন করেছে যে কেন ছবিগুলোতে নদী। একটা হচ্ছে যে বাংলার নদীগুলি খুব সুন্দর, তার অসাধারণ রূপ, মানে ভোরে একটা, সকালে, মধ্যাহ্নে একটা, অপরাহ্নে একটা, সন্ধ্যার এক রূপ, রাতে আর এক রূপ। এটা আমাকে খুব আকর্ষণ করে। আবার সিজনাল, ঋতুভিত্তিক, বর্ষায় এক রূপ নদী, শরতে এক রূপ, হেমন্তে এক রূপ, গরমে এক রূপ। এটাও একজন ভিজুয়াল শিল্পী হিসেবে, এটা হয়তো আমার ক্ষেত্রে না, যারা ছবি আঁকেন, যারা ফটোগ্রাফার, হ্যাঁ, তাদের সবাইকেই আকর্ষণ করবে বাংলার নদীগুলি, হ্যাঁ, আমাকেও করেছে। আর ফিল্মের ক্ষেত্রে একটা নামগুলি এরকম হয় কি, এটা একটা নদীতে একটা ভৌগোলিক অবস্থানকেও চিহ্নিত করে। যখন আপনি বলেন কর্ণফুলীর কান্না, তখন বুঝতেই পারেন এটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। যখন বলেন রূপসা নদীর বাঁকে, তখন এটা খুলনা অঞ্চলের কাহিনী। বা চিত্রা নদীর পাড়ে বললে নড়াইল, যশোরে। তো এইটা একটা জিওগ্রাফিক লোকেশন, স্থানাঙ্ক নির্ণয় করে, এবং তাতে ওই অঞ্চলের ভাষা কি হবে, এটা সেটা, এগুলো অনেক সহজ, মানে আমার জন্য, যারা দর্শকের জন্য, ওই অঞ্চলের সংস্কৃতি। এটা বোধহয় একটা নামগুলো ওরকম হবার কারণ। আরেকটা বোধহয় একটু অবচেতন কারণ আছে, এটা ব্যাখ্যা করা একটু কঠিন, তবুও চেষ্টা করি যে নদীর একটা দার্শনিক দিক আছে, হ্যাঁ। সেটা হচ্ছে দেখেন চারপাশে এত কিছু ঘটে, কিন্তু নদী কিন্তু তার মতো বই চলে না, বই চলে। তো আমাদের শিল্পীদের জীবনও তাই, আমরা তো কত কিছু দেখি, কত কিছু ঘটে, কিন্তু আমরা তো এর মধ্যে আমাদের কাজগুলো করে দিতে থাকি নির্মোহভাবে।
দেশ কোথায় যেন নদীর সঙ্গে একটা হয়তো অবচেতন একটা আত্মার সম্পর্ক রয়ে গেছে আমার, আমি মনে হয়। মানে কখনো যদি এই নদীর সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়, ভেবেছেন যে আসলে ওই সময়টা আপনার কিভাবে কাটবে? না, ছিন্ন হবে কেন? আমাদের বাংলায় তো নদী আছে, যখন খুশি আমি চলে যেতে পারি, আছেই। আমার বললাম না, নৌকা আছে। হ্যাঁ, তবে যদি আমাকে কোনো মরুভূমিতে বাস করতে হয় তাহলে আমার খুব খারাপ লাগবে, সেটা ঠিক। আপনাকে নিয়ে আসলে নতুন করে বলা বা আপনার যে অর্জন আছে সেগুলো তো আসলে নতুন করে বলার মতো না, বা এগুলো আসলে জানান দেওয়ারও কিছু না, আমরা সবাই আসলে এই বিষয়গুলো জানি। কিন্তু তারপরেও একজন ব্যক্তি, যখন আমি চিন্তা করি যে আসলে আমার জীবনের প্রাপ্তি কতটুকু হলো, আমার জীবনটাকে আমি কিভাবে দেখতে চেয়েছিলাম, এখন কিভাবে দেখছি, বা আদৌ যে আমার যাপিত জীবনটা আছে সেটা ঠিকঠাক যাচ্ছে কিনা, কখনো এমন আত্মোপলব্ধি হয়েছে? নিজের জীবনে আমার কোনো অনুযোগ নেই। আমি মনে হয় যে আমি অনেকের চেয়ে ভাগ্যবান, হয়তো যে যা যা করতে চেয়েছিলাম হয়তো অধিকাংশই করতে পেরেছি, বা যেভাবে চলতে চেয়েছি সেভাবে পারছি। এখনও ছবি তৈরি করছি, লেখালেখি করছি, যদিও হয়তো লেখালেখি আমার আরেকটা প্রিয় জিনিস ছবি তৈরির চেয়ে মতোই, কিন্তু ওটা যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারছি না, এটা নিয়ে আমার একটু হয়তো আক্ষেপ আছে। এছাড়া আমার নিজেকে নিয়ে কোনো অনুযোগ নেই, করা উচিতও না, কারণ আমি বাংলাদেশের আরও অনেক মানুষের চেয়ে অনেক অনেক ভাগ্যবান। কিন্তু আমার একটা ওইটার দিক বলেন, ব্যথার দিক আছে বা অনুযোগের দিক আছে, এটা হচ্ছে আমাদের দেশটা নিয়ে। মানে মুক্তিযুদ্ধের পরে যে সামান্য আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা যাত্রা শুরু হয়েছিল, তখন তো আমরা তরুণ, আমরা অনেক স্বপ্ন দেখছি, এ দেশটাই হবে, সেই হবে, হয়েও ছিল কিছুটা, কিন্তু বারবার হোঁচট খাচ্ছে, বারবার হোঁচট খাচ্ছে। এইটা এক পায়ে গিয়ে আবার দু পা পিছিয়ে যাচ্ছে, এইটা আমার জন্য খুব বেদনার। যদি একটু স্পেসিফিক করে জানতে চাই, যে স্বপ্নটা আপনারা সে সময় দেখেছিলেন, সেই স্বপ্নের কতটুকু কাছাকাছি যেতে পেরেছি আমরা? না, আমরা তো পাকিস্তান রাষ্ট্রটা ভেঙে তো বাংলাদেশ করা হয়েছে, বাংলাদেশ যুদ্ধ করে বাংলাদেশ করা হয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের সমস্যাটা কী ছিল? এটা ছিল খুব একটা উগ্র সাম্প্রদায়িক দেশ। হ্যাঁ, এখানে গণতন্ত্র ছিল না। হ্যাঁ, মানুষকে শুধু তার ধর্মীয় বিচার করা হতো, যেগুলো আমরা মনে করি খুব পশ্চাৎপদ, অনাধুনিক ধারণা। আর খুব শ্রেণী বৈষম্য ছিল। ওই 22 পরিবার যাদের ছিল তাদেরই অর্থবিত্ত ছিল, সাধারণ মানুষ খুব দুঃখ কষ্টে ছিল। এসবের বিরুদ্ধেই তো আমাদের মুক্তিযুদ্ধ, তাই না? তো সেই জন্যে এই কথাগুলো, এই স্বপ্নগুলো ছিল যে দেশ হবে, বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক দেশ, হবে একটা অসাম্প্রদায়িক দেশ। ধর্ম বা সম্প্রদায়ের বিচারে মানুষকে মাপা হবে না, তার যোগ্যতা অনুযায়ী তাকে মাপা হবে। বাংলাদেশের শ্রেণী বৈষম্য থাকবে না। হ্যাঁ, একটা সমাজতান্ত্রিক ধরনের অর্থনীতি হবে, এবং বাঙালি জাতীয়তাবাদী চেতনায় দেশটা গড়ে উঠবে, যে না, আমরা তো সবার উপরে বাঙালি, আমাদের একটা ভাষা আছে, আমাদের সংস্কৃতি আছে, হ্যাঁ, তন্ত্র সমৃদ্ধ একটা ইতিহাস আছে। তো ক্রমে দেখা যাচ্ছে এই সবগুলি একটার পর একটা প্রতিবন্ধকতার মুখে পড়েছে, চ্যালেঞ্জের মধ্যে। এখন তো ধরেন সাম্প্রদায়িকতা তো আবার ফিরে আসছে সব ক্ষেত্রে, রাষ্ট্র নীতিতে, প্রশাসনে, সামাজিক আচরণে আমরা সাম্প্রদায়িকতা যে ফিরে এসছে এটা টের পাওয়া যায় প্রতি মুহূর্তে। আমাদের গণতন্ত্র তো প্রায় নেই বলা চলে, না? গণতন্ত্র মানে আমি শুধু নির্বাচন বলছি না, ওটাও তো ঠিক মতো হয় না, কিন্তু গণতন্ত্র মানে যে অন্যের মত, পরমত সহিষ্ণুতা, ভিন্ন মত সবাইকে নিয়ে একসাথে চলা, এটা তো প্রায় নাই। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা অনেক কমে এসছে এখন, নানা রকম মব হচ্ছে, নানা রকম ভায়োলেন্স হয় ভিন্ন মতের মানুষদের উপরে, এগুলো তো কোনো গণতান্ত্রিক আচরণ না। আর এমনকি বাঙালিত্বের প্রশ্নটাও তো এখন, বিষয়টাও তো প্রশ্নবিদ্ধ হচ্ছে, হ্যাঁ, নানা রকম অন্য জাতীয় পরিচয় সামনে আনার চেষ্টা হচ্ছে। তো ফলে মুক্তিযুদ্ধের অনেক স্বপ্নই তো আর পূরণ হয়নি, ফলে আমাদের বুঝতেই পারেন সুখী হবার কোনো কারণ নেই আর কি। এখানে আমার একটু দুঃখ আছে, ক্ষোভ আছে। আচ্ছা, এই ঠিক এই দুঃখের জায়গাতেই আরেকটা বিষয়ে একটু জানতে চাই। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আছে তারা কিন্তু বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরছে, বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সঙ্গে যখন আমরা কথা বলি, অনেকের একটা অভিযোগ বা আক্ষেপ, আসলে বাংলাদেশটা তাদের জন্য যথার্থ জায়গা না, বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের আসলে ঠিক সেভাবে মূল্যায়নটা করা হয় না, এবং তাদের ভাষ্যমতে যে একটা সিনেমা বানাতে যতটা কাঠখোট্টা পোড়াতে হয়, একটা সিনেমা মুক্তি দিতে তার চেয়ে বেশি একটা ঝক্কি তাদের পোহাতে হয়।
তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? আসলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং একটা টার্ম আছে, কিন্তু আমি নিজেদেরকে, আমি যে ধারায় ছবি করি, আমি বিকল্প সিনেমা বলতে পছন্দ করি। অল্টারনেটিভ ফিল্মে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটার জন্যই কথাটা বললাম। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার পৃথিবীর সব দেশেই আছে, হ্যাঁ। তারা প্রাতিষ্ঠানিক যে সিনেমা কাঠামো আছে তার বাইরে ছবি তৈরি করেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তার ছবিটা ওইভাবে হয়তো করলেন, দেখাতে আবার চান ওই বাণিজ্যিক কাঠামোর মধ্য দিয়ে, ওই সিনেমা হল 35mm আগে যা যা ছিল, সিনেপ্লেক্স। ফলে তারা ব্যর্থ হতেই হয়। কারণ আপনি প্র্যাকটিস করেছেন ক্রিকেট, খেলতে গেলেন ফুটবল, তাহলে কি আপনি পারবেন? তা তো না। তাহলে আপনাকে বিকল্প ধারায় ছবি বানাতে হবে, বিকল্প ধারায় দেখাতেও প্রশিক্ষণ নিতে হবে। তো আমরা তরুণ বয়সে এটা বুঝেছিলাম। আপনার যদি মনে থাকে, আপনি জানবেন যে আমাদের হুলিয়া, আগামী এসব ছবিগুলো আমরা সিনেমাদের দ্বারস্থ হয়নি, আমরা বিকল্পভাবে আমাদের ছবিগুলো দেখিয়েছি। আমরা এই 16mm ক্যামেরা ঘাড়ে করে নিয়ে এখানে পাবলিক লাইব্রেরি, এই অডিটোরিয়াম, থিয়েটার, বিভিন্ন স্কুল কলেজ মাঠে, এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের বন্ধু আমরা হারিয়েছি তারেক মাসুদ। আপনার মনে আছে, সে তার ছবি নিয়ে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ছবি করেছে, আমরাও দেখে গেছি। তো বিকল্প হতে গেলে আপনাকে পুরো বিকল্প হতে হবে, আপনি আধা কাজটা হলে তো হবে না। তো আপনি অর্ধেক এইভাবে বাইরে ছবি করলেন, আবার অর্ধেক ওই ব্যবসায়ীদের হাতে নির্ভর থাকলেন, ওরা তো আপনাকে নিয়ে খেলবে, আপনার ছবি দেখাবে না, আপনাকে আপনার জীবনটা দুর্বিষহ করে দেবে। সেই জন্য এরা ব্যর্থ হচ্ছে আর কি। কিন্তু ওরা যদি আমাদের ধারায় ছবি দেখানোর উদ্যোগ নিতেন, বা আমরা যে প্রক্রিয়া শুরু করেছিলাম সেটাতে থাকতেন, অন্তত কিছুটা সাফল্য পেতেন। আমার দর্শকের কাছে পৌঁছাতে কোনো সমস্যা হয় না, আমরা তো আমাদের ছবি ঠিকই পৌঁছাতে পারি। আর এখন তো অনেক সামাজিক মাধ্যম সৃষ্টি হয়েছে না, এখন তো শুধু ফিজিক্যালি আপনাকে দেখাতে হবে তা না, আপনি অন্যভাবে ডিজিটালি নানাভাবে দেখাতে পারেন। হ্যাঁ, অনেক রকম সম্ভাবনা আছে। এখন এই অভিযোগটা খুব বাস্তবসম্মত নয়। কেউ যদি করেন, বুঝতে হবে তার সাংগঠনিক দক্ষতার সমস্যা আছে বা দৃষ্টিভঙ্গির সমস্যা আছে। আচ্ছা, আমি এই বিষয়ে শেষ একটা বিষয় জানতে চাই যে তাহলে বর্তমান সময়ে বাংলাদেশের চলচ্চিত্রকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমাদের যে মূলধারা চলচ্চিত্র ছিল এফডিসি, ওখান থেকে তো বেশি ছবি তৈরি হতো। সত্যি কথা, এটার আমি আর কোনো ভবিষ্যৎ দেখছি না। না, একটা জিনিস একটা পর্যন্ত সার্ভ করে, তারপরে তার স্বাভাবিক মৃত্যু হয় মানুষের মতো। আমারও মনে হয় এই প্রতিষ্ঠানটার এখন বোধহয় তেমন কিছু দেবার নেই। যুগ যুগ ধরে তারা খুব মেধাহীনতার মধ্যে ভুগেছেন, মেধাশূন্যতা, অসৃজনশীলতা, দলাদলি, কোন্দল, ছবি বানাচ্ছে, সমিতি টমিতি করা, এইসবই তারা বেশি ব্যস্ত হয়ে পড়লেন। এবং সত্যি কথা বলবো, সৃজনশীলতার এত অভাব ছিল। সিনেমা তো সবার উপরে একটা সৃজনশীল মাধ্যম না। ফলে আস্তে আস্তে এফডিসি এখন একটা কি বলবো, ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অত হওয়ার কথা ছিল না। এটা আমাদের অনেক আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল, অনেক ভালো ভালো ফিল্ম মেকার এখানে কাজ করেছে, অনেক ভালো ছবি তৈরি হয়েছে। যখন এফডিসির সৃষ্টি হয় তখন অনেক উদ্দীপনা নিয়ে সৃষ্টি হয়েছিল। কিন্তু আজ আপনি এফডিসিতে যান, দেখবেন একটা প্রাণহীন একটা জায়গা, কারো মুখে কোনো হাসি নেই, কোনো আশার আলো নেই। সেই জন্য আমি বাংলাদেশের মূলধারার সিনেমার আর তেমন সম্ভাবনা দেখি না। তবে বিকল্প ধারায় তো বেশ কিছু ছেলে মেয়ে এখন ভালো ছবি করছে এবং দেশে বিদেশে খুব সুনামও পেয়েছে। এই ধারাটা আমার ধারণা যদি আরেকটু পৃষ্ঠপোষকতা পায়, আরেকটু ছবিগুলো দেখানোর সুযোগ পায়, তাহলে ভালো সম্ভাবনা আছে। বর্তমানে আপনি যে সিনেমাটা নিয়ে কাজ করছেন, আমরা বেশ বেশ সময় আগে জানতে পেরেছিলাম যে আসলে 2026-এ রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা আপনার আছে। তো আপনি তো একটা প্রামাণ্যচিত্র বানাতে 8 বছর সময় নিতেন, তো এই সিনেমাটা বানাতে আসলে আপনার সিনেমার ভেতরে থাকতে হচ্ছে ঠিক কতদিন? না, একটা ছবি আমার 8 বছর না, 7 বছর লেগেছিল। 1971 প্রামাণ্যচিত্র। এটা এত বিশাল একটা ব্যাপার, আমাকে তো গবেষণাই করতে হয়েছে 4-5 বছর। তারপরে ওটা এমন একটা সময় যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলাই যেত না, ফলে আমি কোনো অর্থ সংগ্রহ করতে পারতাম না। অনেক কষ্ট করে, এই জন্য এই ছবিটা আমার 7 বছর লেগেছিল। একটা মুক্তিযুদ্ধের পরে একটা মেগা প্রামাণ্যচিত্র। এছাড়া সাধারণ প্রামাণ্যচিত্র 1-2 বছরেই হয়ে যায়। তবে যে সুজন বাদিয়ারঘাট তো কাহিনী ছবি, এখানে অতটা সময় লাগবে না। আমাদের অন্য প্রস্তুতি অনেক দিন থেকেই হয়ে আছে, কিন্তু আমরা ওই এই দেশে একটু অস্থির রাজনৈতিক পরিস্থিতি, যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি সব জায়গা তো ভালো না,
আমাদের প্রায় 150 একটা ইউনিট মেম্বার নিয়ে যেতে হবে, থাকতে হবে, গাড়ি ঘোড়া যাতায়াত। এই জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম যে অবস্থা একটু ভালো হলে আমরা শুরু করব। তো এখন মনে হচ্ছে হয়তো শুরু করা যাবে। আমরা এই খুব শীঘ্রই এই শীতেই ছবিটা শুটিং শুরু করব। 2026-এ রিলিজ করা সম্ভব হবে, যদি না দেশের অবস্থা আরও খারাপ কিছু হয়। আচ্ছা, এই সময়ও আপনি সিনেমা বানাচ্ছেন, কখনো ক্লান্তি আসে না? আসলে আর তো কোনো কাজ পারি না, সিনেমাটাই করতে পারি, এবং সিনেমা না বানালে হাত নিষ্পিস করে, অস্বস্তি লাগে। তাছাড়া আমার একটা অত্যন্ত কী বলবো, একটা দক্ষ সক্রিয় ফিল্ম ইউনিট আছে। আমরা তারাও মুখিয়ে থাকে কখন আমরা নতুন ছবি শুরু করব। ফলে এটাই আমাদের কাজ, আমাদের প্রফেশন, ভোকেশন, পেশা যাই বলুন। ফলে আমরা তো ছবি বানিয়েই যাব। আর এটার কি খারাপ অবস্থা, মানুষের চেয়ে খারাপ অবস্থায় ফিল্ম মেকাররা ফিল্ম বানিয়েছে। চিলিতে যখন সামরিক শাসন, কঠিন অবস্থা, আপনি চলচ্চিত্র ইতিহাস পড়ে দেখবেন যে সে সময়ও মিগুয়েল লিতিনরা ওই মধ্যেও গার্ফির মধ্যেও তারা ঘুরে ঘুরে ছবি বানিয়েছেন। হ্যাঁ, গাজাতেও ছবি তৈরি হয়েছে। ফলে যদি ফিল্ম মেকার বা ফিল্ম ইউনিট খুব দৃঢ় হন, খুব দায়বদ্ধ হন, দক্ষ হন, তাহলে যে কোনো পরিস্থিতিতে ফিল্ম বানানো সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে আপনার কাছ থেকে যেভাবে দালিলিকভাবে বিভিন্ন ইনফরমেশন পাই, সেটা আসলে খুব কম সংখ্যক নির্মাতার কাছ থেকে এখন আমরা পেতে পারি। তবে যেহেতু আপনাকে অনেকে অনুসরণ করে এবং আপনার কাজকে অনুসরণ করে, সেই জায়গা থেকে আমাদের সংস্কৃতির বিকাশ আমরা আরও কীভাবে করতে পারি, এবং তরুণ প্রজন্মের যারা নির্মাতারা আছেন, যারা নির্মাণে আসবেন ভাবছেন, এই ধরনের মানুষ প্রত্যেকের জন্য আসলে আপনার কী সাজেশন থাকবে? আসলে সিনেমা তো কোনো হঠাৎ একটা শিল্প না, সিনেমা হচ্ছে অনেকগুলি শিল্পের সমাহার। আমরা ঠাট্টা করে বলি 7 ভাই চম্পার শিল্প। মানে এই 7টা শিল্পের মধ্যে সাহিত্য আছে, পেইন্টিং আছে, মিউজিক আছে, ক্যামেরা, সিনেমাটোগ্রাফি আছে, অভিনয় আছে, নাটক আছে, লাইটিং, অনেকগুলি শিল্প নিয়ে সিনেমা তৈরি হয়। তো যারাই ফিল্ম বানাবেন, যা চাইবেন, তাদের এই শিল্পগুলির উপরে দক্ষতা থাকতে হবে। আপনি সাহিত্য পড়বেন না কিন্তু আপনি ফিল্ম মেকার হতে চাইবেন, এটা সম্ভব না। আপনি পেইন্টিং বোঝেন না, কম্পোজিশন, কালার এগুলো বোঝেন না, আপনি ফিল্ম মেকার, এটাও সম্ভব না। আপনি মিউজিক ভালো বুঝতে পারেন না বা উপভোগ করেন না, তাহলেও আপনি ফিল্ম মেকার হতে পারবেন না। আপনি দেখেন যারা দূরের বাদ দিয়ে আমাদের কাছের যারা এই উপমহাদেশে সত্যজিৎ কথা ধরে, আপনারা জানেন যে তার মিউজিক্যাল জ্ঞান কত গভীর, তার সাহিত্য জ্ঞান কত গভীর। ঋত্বিক ঘটক আরেকজন ফিল্ম মেকার, এখন তার জন্মশতবার্ষিকী চলছে। তো আপনি যদি ভালো ফিল্ম মেকার হতে চান, তাহলে শিল্পের যতগুলি মাধ্যম আছে, সব মাধ্যমের উপর আপনার দক্ষতা থাকতে হবে, তাহলেই আপনি ভালো ফিল্ম মেকার হতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।